হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আজ থেকে আবার আমরা শুরু করছি ক্লোজ টেস্ট। এর আগে ক্লোজ টেস্টের আমরা 5টা ক্লাস করেছিলাম, কিছুদিন অফ ছিল। এতদিন আমি তোমাদের এরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ইডিয়মস এইগুলো করাচ্ছিলাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করাচ্ছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 4টে ক্লাস হয়ে গেছে, যারা তোমরা দেখোনি সেগুলো অবশ্যই দেখে নেবে। ক্লোজ টেস্ট তোমাদের রিকোয়েস্টে আমি আবার শুরু করছি। 48টা শিফটে যতগুলো ক্লোজ টেস্ট এসেছিলো সমস্তটাই আমি কভার করাবো। এর আগে 5টা করিয়ে দিয়েছি, সেগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজ আমাদের ক্লাস 6 এবং আজ থেকে আমরা একটা ক্লাসে 2টো করে ক্লোজ টেস্ট করে নেব। ক্লোজ টেস্ট করার আগে একটা কথা বলে রাখি, ক্লোজ টেস্ট করার সময় তোমরা আমার সাথে সাথে উত্তরগুলো করবে। যদি উত্তর ঠিক হয় তাহলে তো খুবই ভালো, যদি উত্তর ভুল হয় কেন ভুল হলো সেটা তোমরা আমার সাথে মিলিয়ে নিতে পারবে। এবং এই ক্লোজ টেস্টে নাম্বার স্কোর করাটা কিন্তু অনেক সহজ অন্যান্য যে ভোক্যাব আছে তার তুলনায়। কারণ কি, এখানে তুমি প্যাসেজে কনটেক্সটের ভিত্তিতে একটা গেস করতে পারবে। তুমি যদি কনটেক্সচুয়াল নলেজ বা তুমি যদি প্যাসেজটা পড়ে ভালো করে বুঝতে পারো, তুমি কিন্তু অনায়াসে এখানে সঠিক উত্তরটা করতে পারবে। ক্লোজ টেস্ট তোমরা সবাই জানো, একটা প্যাসেজে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, সেগুলো তোমাদের করতে হয়। তাহলে চলো দেখা যাক, আমরা প্যাসেজটা একবার পড়বো। ক্লোজ টেস্ট করার আগে প্রথমেই একবার প্যাসেজটাকে পড়ে নেবে, তারপরে উত্তর করবে। তাহলে কি, নাইট্রোজেন ইজ ইসেন্সিয়াল টু লাইফ ড্যাশ আর্থ, ইট ইজ এ কম্পোনেন্ট অফ অল প্রোটিনস and it can be dash in all living systems. Nitrogen compounds are dash in organic materials, foods, fertilizers, explosives and poisons. Nitrogen is crucial to life dash in excess it can also be dash to the environment. তাহলে আমরা একবার পড়লাম, এরপরে আমরা ধীরে ধীরে এটাকে সলভ করব। তাহলে প্রথমে কি বলছে, নাইট্রোজেন ইজ ইসেন্সিয়াল। ইসেন্সিয়াল মানে কি, খুবই প্রয়োজনীয়। নাইট্রোজেন খুব প্রয়োজনীয় টু লাইফ, জীবনের ক্ষেত্রে, ড্যাশ আর্থ, পৃথিবীতে, সেটা বোঝাতে চাইছে। তাহলে অ্যাট, ইনটু, অন, ইন। তাহলে যখনই আমরা পৃথিবীতে বোঝাই আমাদের মনে হতে পারে যে এখানে ইন হতে পারে, কিন্তু যদি তুমি পৃথিবীতে থাকো, ধরো লিভ অন আর্থ বা লিভ অন প্ল্যানেট আর্থ বা লিভ অন আর্থ, প্রত্যেকটাই ক্ষেত্রে আর্থের আগে পৃথিবীতে বোঝালে তার আগে কিন্তু অবশ্যই জেনে রাখবে ইন মনে হলেও তার আগে কিন্তু অন প্রিপোজিশন বসবে। তাহলে নাইট্রোজেন পৃথিবীতে একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান জীবনের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট, ইট ইজ এ কম্পোনেন্ট অফ অল প্রোটিনস। এটা সমস্ত প্রোটিনেরই একটা কম্পোনেন্ট বা উপাদান আমরা বলতে পারি। ইট ক্যান বি ড্যাশ ইন অল লিভিং সিস্টেম। ইট ক্যান বি, এটা কি হতে পারে, সমস্ত যে লিভিং সিস্টেম আছে, যাদের প্রাণ আছে, তাদের এতে কি হতে পারে, ফাউন্ডেড, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ডার। তাহলে আমরা কি বুঝতে পারছি, ইট ক্যান বি ফাউন্ডেড, FOUND, ফাউন্ড, FOUND। ফাউন্ড মানে হচ্ছে কোনো কিছু প্রতিষ্ঠা করা, আর FIND, ফাইন্ড মানে সেটা খুঁজে পাওয়া। ফাইন্ডের পাস্ট টেন্স ফাউন্ড, কিন্তু যখন আবার ফাউন্ড প্রতিষ্ঠা হয়ে যায়, তার ফাউন্ডেড, ফাউন্ডেড পাস্ট আর পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়ে যায়, এটা মনে রাখবে। তাহলে ফাইন্ড খুঁজে পাওয়া, কিন্তু এখানে আমাদের ক্যান বি আছে, তার মানে কি, এটা আমাদের প্যাসিভে আছে। আর আমরা কি জানি, বি এর পর সবসময় মেন ভার্বে থার্ড ফর্ম বসে। থার্ড ফর্ম মানে কি, পাস্ট পার্টিসিপল। তাহলে ফাইন্ড থেকে কি হচ্ছে, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে কি, ফাউন্ড। এবং ফাউন্ডার কেন হবে না, কারণ ফাউন্ডারটা হচ্ছে একটা নাউন, কেউ কিছু খুঁজে পেয়েছে বা কোনো প্রতিষ্ঠাতা, সেটা হিসাবে আমরা বলতে পারি। কনসেপ্ট ক্লিয়ার আশা করছি। নেক্সট 3, নাইট্রোজেন কম্পাউন্ডস আর ড্যাশ ইন অর্গানিক মেটেরিয়ালস। নাইট্রোজেন যে উপাদানটা, সেটা জৈব উপাদানে কি, ফুডে, ফার্টিলাইজার, ফুড মানে খাদ্য, ফার্টিলাইজার মানে যেগুলো চাষবাসের ক্ষেত্রে লাগে, এক্সপ্লোসিভ, বিস্ফোরণ, অ্যান্ড পয়জনস। তাহলে এগুলো নাইট্রোজেন কম্পাউন্ডার ড্যাশ, নাইট্রোজেনের যে উপাদান সেগুলো কি এই মেটেরিয়ালগুলোতে, পয়জন হতে পারে, এক্সপ্লোসিভ হতে পারে, ফুড হতে পারে। কি ফাংশন, কাজ করে, ইমিডিয়েট, তাড়াতাড়ি, প্রেজেন্ট, উপস্থিত রয়েছে, ইনস্ট্যান্ট, তাড়াতাড়ি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি, একদম সহজ, প্রেজেন্ট। তাহলে নাইট্রোজেন কম্পাউন্ডস আর প্রেজেন্ট ইন এই। তাহলে নাইট্রোজেনের যে উপাদান সেগুলো এই জিনিসগুলোতে রয়েছে। প্রেজেন্ট মানে এটা ভেবো না যে স্কুলে উপস্থিত থাকা, কোনো কিছুতে থাকা মানে সেটাকেও আমরা প্রেজেন্ট হিসাবে বলতে পারি। ক্লিয়ার। নেক্সট, নাইট্রোজেন ইজ ক্রুসিয়াল টু লাইফ। নাইট্রোজেন জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস।
ড্যাশ ইন এক্সেস ইট ক্যান অলসো বি ড্যাশ টু দ্য এনভায়রনমেন্ট। কিন্তু অতিরিক্ত পরিমাণে হলে এটা পরিবেশে কি হতে পারে, তাহলে আমরা আগে দেখে নেব ড্যাশ ইন এক্সেস ইট ক্যান অলসো বি সাচ বিকজ বাট ইফ। তোমরা সহজেই বুঝতে পারছো, যখনই কোনো একটা বিপরীতধর্মী কোনো কথা তোমরা দেখতে পাবে, ধরো এখানে আমরা বাট লিখেছি, কেন লিখেছি, কারণ বাট ইন এক্সেস, তার মানে কি যদি এখানে আমরা বাট দিয়ে যদি বোঝাচ্ছি, কিন্তু আমরা এখানে কিন্তুর মিনিংটা বোঝাচ্ছি যাতে আমরা দুটো কনস্ট্রাক্টিং আইডিয়া, কন্ট্রাস্টিং মানে কি, যেটা বিপরীত ধর্মী আইডিয়া এখানে আমরা বলছি। কিন্তু নাইট্রোজেন জীবনের জন্য ভালো, ক্রুশিয়াল, কিন্তু যদি এটা অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, বাট ইন এক্সেস যদি এটা অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, বা কিন্তু যদি এটা অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, ইট ক্যান অলসো বি ড্যাশ টু দ্য এনভায়রনমেন্ট, পরিবেশে এটা কী হবে, এক হার্মফুল, ক্ষতিকারক, অপটিমিস্টিক, আশাবাদী, প্লায়েবল, যে খুব নম্র, ভদ্র, আর ন্যাশনাল কি, যে যুক্তিবাদী হয় বা যৌক্তিক। তাহলে এখানে কি হয়ে যাবে, আমরা অবশ্যই দেখতে পাচ্ছি কি হার্মফুল হবে, অত্যাধিক পরিমাণে যদি নাইট্রোজেন চলে আসে তাহলে কি হবে, পরিবেশে সেটা হার্মফুল, ক্ষতিকারক হয়ে যাবে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এমটিএসে কিন্তু, বা যেগুলো 10th স্ট্যান্ডার্ডের পরীক্ষা ডাব্লিউবিপিতে যদি ইনক্লুড করে, এখন করবে কি জানা যাচ্ছে না, ওয়ার্ডারেও যদি ইনক্লুড করে, বিশেষ করে এমটিএসে এটা প্যাসেজগুলো কিন্তু খুব ছোট ছোট পড়ে। ব্যতিক্রম কি সিজিএলে একটু বড় পড়ে, কিন্তু তোমাদের আগে ছোট থেকে প্র্যাকটিস করতে হবে, ওই জন্য এমটিএসেরগুলো আগে প্র্যাকটিস করা ভালো, কারণ এমটিএসে কিন্তু চাকরির পাওয়ার এটা অনেকটা সহজ। তাহলে এখানে তোমাদের যে এই ছোট্ট ছোট্ট প্যাসেজ পড়ছে, তোমরা কিন্তু কনটেক্সচুয়ালের ভিত্তিতে খুব সহজেই এগুলোকে স্কোর করতে পারবে, কিন্তু তার জন্য চাই তোমাদের রেগুলার প্র্যাকটিস। তাহলে তোমরা অবশ্যই জানাবে এখানে প্রথম আজকে যে প্যাসেজটা আমরা করলাম 5-এর মধ্যে তোমরা কতগুলো স্কোর করলে, এবং যদি কোনো কনফিউশন থাকে সেটাও আমাকে জানাবে কমেন্ট করে। তাহলে পরের প্যাসেজটা দেখে নিই আমরা, আজকের প্যাসেজ 2। Coca-Cola is to become the new sponsor of the London Eye after dash a deal to replace France's EDF Energy. The capital's giant Ferris wheel has been a dash tourist attraction since it was introduced in 2000, when it was dashed as the Millennium Wheel. It was previously dashed by British Airways before becoming the EDF Energy London Eye in 2011. Coca-Cola will take over in January after dash a 2-year deal with the wheel's owner Merlin Entertainments for an undisclosed sum. তাহলে আমরা দেখে নিই। Coca-Cola is to become the new sponsor of the London Eye. তাহলে কোকাকোলা কি হতে চলেছে, এই যে লন্ডন আই বলে কোনো একটা সংস্থা রয়েছে, তার নতুন স্পন্সর হতে চলেছে। তোমরা বিভিন্ন জায়গায় দেখো তারা স্পন্সর করে। আফটার ড্যাশ এ ডিল, কীরকম ডিল করার পর, টু রিপ্লেস ফ্রান্সেস ইডিএফ এনার্জি। তার মানে কি, আগে ফ্রান্সের ইডিএফ এনার্জি এরা স্পন্সর ছিল, কিন্তু কেন কোকাকোলা তার স্পন্সর হয়ে গেল, অ্যাসর্টিং। অ্যাসর্টিং মানে কি, কোনো কিছুকে শ্রেণীবিভক্ত করা, মানে কোনো কিছুকে আলাদা আলাদা করে শ্রেণীবিভক্ত করা। তারপরে কি, ক্লিয়ারিং। ক্লিয়ারিং মানে কি, পরিষ্কার করা। এনক্লোজিং। এনক্লোজিং মানে কি, কাউকে ঘেরাও করা। আর সাইনিং মানে কি, সই করার পর। তাহলে কি আমরা এখানে কি দেখতে পেলাম, যে আফটার সাইনিং এ ডিল, আমরা কি জানি, কোনো কিছু ডিল বা কিছু ফাইনাল হওয়ার আগে বড় বড় কন্ট্রাক্ট সাইন হয়, সেই রকম কি এখানে সাইন হওয়ার পর। তাহলে এখানে আফটার বা বিফোর, আরও একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য রাখবে, যখনই কোনো প্রেপোজিশন বসবে, আফটার, বিফোর, ফর বা অফ, এগুলোর পরে সবসময় ভার্বের আইএনজি বসবে। প্রত্যেকটাতেই আইএনজি আছে, কিন্তু এখানে প্রত্যেকটাতেই কি ভুল মিনিং রয়েছে, কারণ সাইনিং হওয়ার পর তবেই সেটা ফাইনাল হয়েছে। তারপরে কি, দ্য ক্যাপিটালস জায়েন্ট ফেরিস হুইল হ্যাজ বিন এ ড্যাশ ট্যুরিস্ট অ্যাট্রাকশন সিন্স ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 2000। তাহলে ক্যাপিটালস জায়েন্ট, ওখানকার যে ক্যাপিটাল ছিল তার একটা জায়েন্ট ছিল, তার নাম ছিল ফেরিস হুইল। সেটা হ্যাজ বিন এ ড্যাশ ট্যুরিস্ট অ্যাট্রাকশন, ট্যুরিস্টদের জন্য সেটা কেমন আকর্ষণের বিন্দু হয়েছিল, সিন্স ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 2000, সেটাকে 2000 সালে ইন্ট্রোডিউস করার পর কীরকম, লিডিং, সাপোর্টিং, ম্যান্ডেটরি, সাসেপ্টেবল। তাহলে কি, লিডিং কি, যেটা খুব ডিমান্ডে রয়েছে, সাপোর্টিভ, যেটাকে আমরা সাপোর্ট করি,
সমর্থন করি, ম্যান্ডেটরি বাধ্যতামূলক, সাসেপ্টেবল সংবেদনশীল। তাহলে কি লিডিং ট্যুরিস্ট স্পট, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে হ্যাজ বিন এ লিডিং ট্যুরিস্ট স্পট। সেটা কি একটা লিডিং খুব জমজমাট ট্যুরিস্ট স্পট হয়ে গেছিলো যেখানে সবাই যেত। ক্লিয়ার? নেক্সট, when it was dash as the millennium wheel, যখন এটাকে মিলেনিয়াম হুইল হিসাবে কি করা হলো, পপুলার তো হলো কিন্তু মিলেনিয়াম হুইল হিসাবে কি করা হলো, পাবলিশড প্রকাশ করা হলো, ইনস্ক্রাইবড কোনো কিছুকে খোদাই করে লেখা হলো, নোন পরিচিত হলো, বেসড ভিত্তি হলো। তাহলে কি তোমাদের মনে হতে পারে বেসড, কিন্তু না বেসড নয়, তাহলে বেসডের পরে অন প্রেপোজিশন থাকতো, তাহলে কি এখানে হয়ে যাবে কি সঠিক উত্তর নোন। কেন? when it was known as millennium wheel, তাহলে কি the capital's giant Ferris wheel has been a leading tourist attraction since it was introduced in 2000 when it was known as millennium wheel। তখন সেটাকে কি নামে জানা হতো? তখন সেটাকে জানা যেত মিলেনিয়াম হুইল নামে। এটাকে ফেরিস হুইলটাকে মিলেনিয়াম হুইল নামে সেটাকে পরিচিত ছিল বা জানা যেত, তার নাম ছিল। ইট ওয়াজ প্রিভিয়াসলি ড্যাশ বাই ব্রিটিশ এয়ারওয়েজ, এটাকে আগে ব্রিটিশ এয়ারওয়েজদের দ্বারা কি করা ছিল? বিফোর বিকামিং দ্য ইডিএফ এনার্জি লন্ডন আই ইন 2011, এটা 2011-তে ইডিএফ এনার্জি হওয়ার আগে এটা এয়ারওয়েজরা কি করেছিল? এক স্পন্সার্ড করেছিল, রিফিউজড প্রত্যাখ্যান করেছিল, কেপ্ট রেখেছিল, অথেন্টিকেটেড ঠিকঠাক করেছিল বা সঠিক করেছিল। তাহলে কি অবশ্যই আমরা কি এখানে স্পন্সার্ড দেখতেই পাচ্ছি। তাহলে ইট ওয়াজ প্রিভিয়াসলি স্পন্সার্ড বাই কে? এটাকে আগে কার দ্বারা স্পন্সার করা হতো? ব্রিটিশ এয়ারওয়েজের দ্বারা। তার বিফোর বিকামিং ইডিএফ এনার্জি হওয়ার আগে ব্রিটিশ এয়ারওয়েজ এটাকে কি করতো? স্পন্সার করতো। ক্লিয়ার? কোকাকোলা উইল টেক ওভার ইন জানুয়ারি আফটার, কোকাকোলা এই যে দায়িত্বটা সেটা জানুয়ারিতে টেক ওভার করে নেবে আফটার ড্যাশ এ 2 year ডিল। কী ধরনের 2 year ডিল? পরে উইথ দ্য হুইলসের যে ওনার তাদের সাথে মার্লিন এন্টারটেনমেন্টস, তাদের নাম মার্লিন এন্টারটেনমেন্টস, ফর অ্যান আনডিসক্লোজ সাম, যে টাকাটায় তারা ডিল করছে সেটা তারা ডিসক্লোজ করবে না, বাইরে আনবে না। তাহলে কি স্ট্রাইকিং ডিল। ফর্জ মানে কি? কোনো কিছু নকল করা। ডিসকভারিং মানে কি? কোনো কিছু আবিষ্কার করা। আর হেজিং মানে কি? হেজিং মানে রক্ষা করা। তাহলে ডিলটা কেমন ছিল? স্ট্রাইকিং ডিল, খুব দারুণ ডিল। তাহলে স্ট্রাইক মানে কি? খুব দারুণ একটা ডিল যখন করেছিল আফটার কি উইল টেক ওভার ইন জানুয়ারিতে টেক ওভার করে নেবে, দায়িত্বভার গ্রহণ করে নেবে আফটার ড্যাশ এ 2 year ডিল, আফটার স্ট্রাইকিং এ 2 year ডিল। তারা একটা 2 বছরের একটা মারাত্মক দারুণ ডিল করেছিল, তার ফলে তারা সেটাকে কি টেক ওভার করে নেবে জানুয়ারিতে। তাহলে আজকে আমরা যে দুটো প্যাসেজ করলাম সেখানে টোটাল আমরা 10টা কোয়েশ্চেন্স দেখলাম। তোমরা এই আউট অফ 10 কত স্কোর হচ্ছে সেটা আমাকে কমেন্টস করে জানাবে, এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর ক্লোজ টেস্ট এমনই একটা জিনিস, যত তুমি প্র্যাকটিস করবে তত ভালো কিন্তু তোমার ইন ডেপথ নলেজ বাড়বে। কেন? কারণ তোমাদের প্রথমে মনে হতে পারে এটা খুব কঠিন, কিন্তু একবার যখন তুমি প্যাসেজ পড়তে মিনিংগুলোকে আয়ত্তে আনতে পারবে, না তোমার এমনই হবে যে তোমার যে কোনো প্যাসেজে তুমি কনটেক্সটের ভিত্তিতে, অর্থাৎ একটা লাইনের পরে যদি কোনো ওয়ার্ডের গ্যাপ থাকে তুমি ওই লাইনের ভিত্তি করে একটা মিনিং তৈরি করে নিতে পারছো এবং সেই অনুযায়ী সঠিক উত্তর করে দিতে পারছো। তাহলে আবারও বলছি, ক্লোজ টেস্ট যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো স্কোর করতে পারবে। এবং প্র্যাকটিস করার সবথেকে ভালো জায়গা কোথায়? আমার চ্যানেলে তোমরা চলে আসবে। আমি চেষ্টা করব একদিনের ইন্টারভালে ক্লোজ টেস্টের একটা করে ক্লাস দেওয়া, বা রেগুলারও দেওয়ার চেষ্টা করব যদি আমার টাইম হয়ে যায়। তাহলে কি হবে, তোমাদের রেগুলার প্র্যাকটিস হয়ে যাবে এবং তোমরা কত স্কোর করতে পারছো সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করবে। এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই রকম কোয়ালিটি ভিডিও পাওয়ার জন্য। এছাড়া তোমরা যারা ইংলিশ গ্রামারে দুর্বল, তোমরা তোমার চ্যানেলের প্লেলিস্টে চলে যেতে পারো, সেখানে সমস্ত কোর্স অ্যাভেলেবেল আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তাহলে আজ এই পর্যন্তই, পরের পার্টে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।